এই সাধারণ একটা ঘটনা থেকে যেভাবে বিভিন্ন দল প্রতিক্রিয়া দেখাচ্ছে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, তারা প্রবল প্রতিপক্ষ, অথচ তারা কিন্তু বামেদের অপ্রাসঙ্গিক বলে ঠেলে ফেলে দিতে পারছে না। এইটা আবার বলছি, এইটা বামেদের কাছে ভরসার জায়গা। রঙের আমি, রঙের তুমি, রং কি কারো কেনা? গোফের নয়, রঙের। আরে মশাই, লাল, নীল, সাদা, হলুদ কি কি কারোর পৈতৃক সম্পত্তি? যে কেউ রং, যে কোনো রং যখন খুশি তো ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাঙালির দোল দেখেছেন, কখনো লাল আবির, কখনো নীল আবির, কখনো সবুজ আবির, গেরুয়া আবির, সবই চলছে। কিন্তু মুশকিল হলো সিপিআইএম এর। আর সে বেচারারা কি করেছে, ডিপির রং পাল্টে দিয়ে নীল সাদা করে ফেলেছে। আর তার উপরে কি করেছে, কাস্তে হাতুড়ির রঙও পাল্টে দিয়েছে, লাল আর নেই। আর তাই নিয়ে হই হই কাণ্ড, রীতিমতো হই হই কাণ্ড। স্বাভাবিক সেটা, কারণ একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, কেউ ছাড়ছে না, সবাই বলতে চাইছে। বিশেষ করে তৃণমূল আর বিজেপি তো একেবারে উঠে পড়ে লেগেছে। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আইটি সেলে আছেন, তিনি তো পরিষ্কার বলে দিচ্ছেন যে নিলেই ভরসা অবশেষে। এবং 6% বাইরে ছিল তৃণমূলের, তারাও এখন তৃণমূলে চলে এলো, এটা ধরে নিচ্ছেন। কারণ তারা মনে করছেন 6% সিপিএম এর এবারে তৃণমূলে চলে এলো। ওসব তৃণমূলও যা বললো তা রাজনৈতিক কথাবার্তা, সিপিএমও ছাড়ছে না। সিপিএম এর কলতান, শতরূপ, যারা যারা আছেন আপনারা জানেন, সবাই জানি আমরা, তারাও ছেড়ে কথা বলছে না। তারা কি বলছে একটু শুন। ডিপিতে যে দেখা যাচ্ছে নীল আকাশের উপর হলুদ কাস্তে হাতুড়ি, তাই নিয়ে শতরূপ ঘোষ সিপিএম নেতা তৃণমূলকে এক হাত নিয়ে কি বলেছেন, তিনি বলছেন গোটা তৃণমূলে মমতার ছবি পোস্ট করা হবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাই নিয়ে তো তুমুল কাণ্ড চলছে। কথাটা ভুল নয়, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি কথাটা ঠিক। কাজেই সিপিএম এর এখন হলুদ হবে কি লাল নীল হবে কি নীল সাদা হবে, তাই নিয়ে অত তৃণমূলের মাথা ব্যথা কি আছে? ঠিক আছে, কিন্তু এখানে তো শেষ নয়। এবারে বলছে যে শতরূপ কি বলছেন, এই তৃণমূলকে, দেবাংশুকে খানিকটা ঠেস দিয়ে, যে ভালোই হয়েছে এখন ওদের যে আইটি সেল আছে তারা যে সমস্ত পোস্ট করছে তাতে দেখা যাচ্ছে এই বামেদের এই যে নতুন ডিপি সেটাই স্থান পাচ্ছে। অতএব উনি বলছেন যে তৃণমূল একটু যাকে বলা হয় পবিত্র হলো। কিরকম পবিত্র? মানে চোরেদের ছবির বদলে কাস্তে হাতুড়ির ছবি দেওয়ার ফলে তৃণমূল কর্মীদের টাইম লাইন পবিত্র হলো, এই হলো কথা। আবার এরপরে দেখুন, আবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন সিপিএম এ, তিনি কিন্তু ছাড়েননি। তিনি আবার বলছেন, খোঁচা দিয়ে বলছেন, একটু খোঁচা দিয়ে কটাক্ষ করে তিনি বলছেন যে নীল রং আনলে কি রায়গঞ্জে জামানত বাজেয়াপ্ত হবে না, নাকি চণ্ডীতলায় জামানত জব্দ হবে না? আমরা জানি সিপিএম এর সমস্ত জায়গাতেই যেভাবে জামানত বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে, তাতে সিপিএম এর পক্ষে সত্যিই খুব রাজনৈতিক ক্ষেত্রে বাংলায় উঠে দাঁড়ানো খুব মুশকিল, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে, দেখুন এই যে সবাই মিলে সিপিএম কে ছেড়ে কথা বলছে না, এটা কি প্রমাণ হয়? এইটা কিন্তু সিপিএম এর কাছে একটা গর্বের বিষয় হওয়া উচিত বলে আমি মনে করছি। কেন? একটা গল্প বলি আপনাদের, শুনুন। গল্পটা হচ্ছে, ওই বিখ্যাত হলিউডের স্টার ছিলেন ইনগ্রিড বার্গম্যান। তো ইনগ্রিড বার্গম্যান বিরাট নায়িকা, সাংঘাতিক নায়িকা, তার পরপর ছবি হিট। একটা সময় এলো তার ছবি আর হিট হচ্ছে না, ছবি লোকে দেখছে না, ফ্লপ হচ্ছে। তিনি মন খারাপ করে বসে আছেন হোটেলের ঘরে, এবং সেই সময় সমালোচনার বান বয়ে যাচ্ছে ইনগ্রিডের বিরুদ্ধে। তিনি বলছেন আর তিনি পাবলিক অ্যাপিয়ারেন্সই করবে না, যাবেনই না লোকের কাছে। লোকে যদি এইরকম বলে, যে এইরকম সমালোচনা করে, তিনি আর কি করবেন? কেন যাবেন? কেন সিনেমা করবেন? ছেড়ে দেবেন। তখন তার যিনি প্রেস অ্যাডভাইসার ছিলেন তিনি তাকে বলছেন, এটা কিন্তু তার জীবনীতে আছে, এই প্রেস অ্যাডভাইসার তাকে বললেন একটা কথা, দারুণ, একেবারে যাকে বলা হয়
একেবারে মর্মে লাগার মতো কথা। তিনি বললেন, শোনো ইনগ্রিড, তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার ছবি ফ্লপ করছে, তোমার ছবি লোকে দেখছে না, সিনেমা হল ফাঁকা যাচ্ছে, কিন্তু তবু তুমি কতখানি প্রাসঙ্গিক দেখতে পাচ্ছ। তোমাকে ভোলেনি লোকে, ভুলতে চাইছে না। আর তোমার বলে কতখানি আস্থা আছে দেখেছো, যার জন্য এরকম এখনো পর্যন্ত তোমাকে মনে করছে যে তুমি মোটেই শেষ হয়ে যাওনি, তাই তোমাকে নিয়ে এত কথা, এত সমালোচনা। চাঙ্গা হলেন ইনগ্রিড। আর পরে আমরা দেখেওছি ইনগ্রিড আবার তত্তর তত্তর করে উঠেছেন। না, আমি এখনই বলতে চাইছি না যে সিপিএম এর এক্ষুনি তত্তর তত্তর করে উঠে যাবে, না তা নয়, কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার, বামপন্থী যারা ছিলেন তারাও হতাশায় পর্যবসিত হয়েছেন, নিরাশার অন্ধকারে ডুবে যাচ্ছেন, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। তারা মনে করছেন এই সুড়ঙ্গ থেকে বেরোবেন কি করে জানেন না। কিন্তু তবু এত সত্ত্বেও বামেদের ভোলা যাচ্ছে না, বামেরা এখনো প্রাসঙ্গিক হয়ে আছে। এটা বামেদের কাছে একটা শ্লাঘার বিষয়, একটা গর্বের বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এবং বিশেষ করে আজকের বাংলার রাজনীতিতে যেভাবে রাজনীতি চলছে, একদিকে দুর্নীতি, প্রবল দুর্নীতি বিভিন্ন রকম শাসক দলের বিরুদ্ধে, আর শাসক দলের অন্দরেও বিভিন্ন রকমের কুন্দল চলছে, অন্যদিকে আছে তৃণমূলের যে ভেতরের মমতা বনাম অভিষেক, সেটা বললে ওরা অবশ্য চটে যাচ্ছেন, তারা বলছেন মমতা এবং অভিষেক। যাই বলুন, বাইরে যে পারসেপশনটা আসছে যে দুটো মানে যাকে বলা হয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কোথাও একটা যেন একটা কোথাও গন্ডগোল লাগছে, সমস্যা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারছি, এটা হচ্ছে। আর বিপরীতে কারা আছে, প্রতিপক্ষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদের কাছে একটাই কথা, হিন্দু হিন্দু হিন্দু, ধর্ম ধর্ম ধর্ম, মারো মারো, কাটো কাটো, বিভাজন বিভাজন বিভাজন। সাংঘাতিক ব্যাপার। সারা পশ্চিমবঙ্গকে ধর্মীয় বিভাজনে ভাগ করে দিতে চাইছে তারা, সারা দেশকেই করে দিতে চাইছে, পশ্চিমবঙ্গ আর বাদ থাকবে কেন। এই অবস্থায় যদি প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি উঠে আসে, তাহলে বামেদের কাছেই হবে সেটা, এই বামেদের পক্ষেই সেটা সম্ভব। এখনো পর্যন্ত মানুষ যারা ভোট দিচ্ছেন না, তাদেরও অনেকে এই কথাটা মনে করছেন এটা বামেদের কাছে, আবার বলছি, একটা গর্বের বিষয় হতে পারে। তাদের ভোট পাওয়া না পাওয়ার উপরে কিছু নির্ভর করছে না এখনো পর্যন্ত। তবে সমস্যা হচ্ছে তারা কিভাবে এগোবে, এগোনোর পথটা তাদেরই ঠিক করতে হবে, কিভাবে এগোবে। তারা যদি ঠিকভাবে এগোতে পারেন, তাহলে কিন্তু একটা বিকল্প শক্তি তারা হতে পারেন আগামী দিনে। অন্তত এই সাধারণ একটা ঘটনা থেকে যেভাবে বিভিন্ন দল প্রতিক্রিয়া দেখাচ্ছে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, তারা প্রবল প্রতিপক্ষ, অথচ তারা কিন্তু বামেদের অপ্রাসঙ্গিক বলে ঠেলে ফেলে দিতে পারছে না। এইটা আবার বলছি, এইটা বামেদের কাছে ভরসার জায়গা। নমস্কার, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন, যদি আপনারা চ্যানেলটা আমার শেয়ার করেন এবং যদি নোটিফিকেশন আইকনটাকে অন করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। নমস্কার।